আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ডাকাতদের সিএনজিতে অগ্নিসংযোগ, 2 ডাকাত গ্রেপ্তার। এদিকে 253 আসনের সমঝোতার ঘোষণা, জামাত 179 ও এনসিপি 30। জানাবো ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের, এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের জামাত নেতাকে হাতুড়ি পেটা করে কুপিয়ে জখম করা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ডাকাতের সিএনজিতে অগ্নিসংযোগ, 2 ডাকাত গ্রেপ্তার। সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত বিভিন্ন যানবাহনের ডাকাতি প্রতিরোধে পুলিশের উদ্যোগে এবার এলাকাবাসী সহযোগিতায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাহারা বসানোর প্রথম দিনে রাতে মহাসড়কে পিরোজপুর বৃধাকান্ধি এলাকায় ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজি বেবি ট্যাক্সিতে আগুন দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই সিএনজি বেবি ট্যাক্সির ভেতর থেকে 2 ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের কাছে শপথ করে। পুলিশ 2 ডাকাতকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় দুপুরে আটককৃত ওই 2 ডাকাতের বিরুদ্ধে ভুক্তভোগী মোহাম্মদ সারোয়ার হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে সোনারগাঁ থানার একটি ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা টোল প্লাজা এলাকা জুড়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন যানবাহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে আসছিল। ডাকাত দল যানবাহনের দরজা ও জানালার গ্লাস ভেঙে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছিল। বিশেষ করে ডাকাত দল বিদেশ ফেরত প্রবাসীদের যানবাহনকে সবচেয়ে বেশি টার্গেট করে ডাকাতি সংগঠিত করত। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে অনেক ডাকাত ও ছিনতাইকারীকে আটক করলেও বন্ধ হচ্ছিল না ডাকাতি ও ছিনতাই। এ অবস্থায় গত বুধবার রাত থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহমদ ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লার নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় মহাসড়কের ডাকাতি ও ছিনতাই প্রবণ এলাকায় পাহারার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাহারার ব্যবস্থা গ্রহণের পর প্রথম দিনেই ডাকাত দলের 3 সদস্য সিএনজি বেবি ট্যাক্সি যোগে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মৃধাকান্ধি এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর রোশানালে পড়ে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে রবিন মিয়া ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে 2 ডাকাতকে হাতে নাতে আটক করে গণধুলায় দিয়ে পুলিশের কাছে শপথ করে। পরে উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত একটি সিএনজি বেবি ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আটককৃত ডাকাত রবিন মিয়ার বাড়ি উপজেলার কাজিরগাঁও গ্রামে, তার পিতার নাম জাকির হোসেন। ডাকাত ফারুকের বাড়ি উপজেলার চ্যাঙ্গাকান্ধি এলাকায়, তার পিতার নাম হেলাল মিয়া। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ জানান, বুধবার রাতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় 2 ডাকাতকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি ডাকাতদেরও গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। 253 আসনের সমঝোতা ঘোষণা, জামাত 179 ও এনসিপি 30। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতা 253 আসনের প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের বলেন, এবারের নির্বাচনটি অতীতের নির্বাচনগুলোর মতো নয়। এটি আমরা জানি, অতীতের নির্বাচনগুলো ছিল মূলত ক্ষমতার পালা বদলের জন্য। যে দল বেশি ভোট পাবে তারা ক্ষমতায় যাবে। কিন্তু এবারের নির্বাচনটি আমাদের অস্তিত্ব রক্ষা, জুলাই বিপ্লব রক্ষা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এটি একটি সংগ্রাম।
সংগ্রাম। এই নির্বাচন মূলত সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সুতরাং নতুন বাংলাদেশ গড়ার এই নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিজয়ী করা আপনাদের ওপর একটি নৈতিক দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নানা দর্শনে বিশ্বাসী এতগুলো দল মিলে এর আগে কখনো এত বড় জোট গঠন করেনি। এটি সব মতকে ধারণ করেছে, যা জাতীয় ঐক্যের একটি মডেল এবং ঐতিহাসিক দলিল হিসাবে কাজ করবে। আমরা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে অগ্রসর হব, অর্থাৎ এই জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্য থেকে প্রতিটি আসনে মাত্র একজন অভিন্ন প্রার্থী থাকবেন। সেই নীতি ধারণ করেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। তাহের বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসন বণ্টনের ব্যাপারে একমত হয়েছি। ছোটখাটো দুই একটা জায়গায় কিছু অস্পষ্টতা বা সমস্যা এখনও রয়ে গেছে, তবে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সেগুলো চূড়ান্ত করতে পারব। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলায় রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্র টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। তেহরানে এক শেষকৃত অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েল i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকায় এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্স এই পোস্টটি শেয়ার করেন। ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ায় জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সে রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেওয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ফরিদপুরের জামাত নেতাকে হাতুড়ি পেটা করে কুপিয়ে জখম করা। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জামাতের স্থানীয় এক নেতাকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, হামলার সময় আলমগীর শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত 11টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ জানান, তিনি জামাত ইসলামীর নেতা এবং তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। গতরাতে তিনি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। কদমতলী সেতুর কাছে এসে কদমতলী গ্রামের রতন মোল্লার ছেলে রাশিদ মোল্লা ও নয়ন শেখের ছেলে মিলন শেখ তার পথ আটকানো। তারা তাকে বলেন, তোর কাজকর্ম সুবিধার জন্য মনে হচ্ছে তোকে ধানের শীষে ভোট দিতে হবে। তখন তিনি অপারগতা প্রকাশ করে বলেন, তিনি জামাত করেন এবং ভোট তাদের জোটের প্রার্থীকে দেবেন। এতে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির অঙ্গ সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ বলেন, হামলা হয়েছে সত্য, তবে রাজনৈতিক বিরোধের কারণে ঘটনা ঘটেনি। আলমগীরের সঙ্গে প্রতিপক্ষের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত আলমগীরকে দেখতে যান ফরিদপুর 2 আসনের জামাত সমর্থিত জোটের প্রার্থী শাহ আকরাম আলী। তিনি বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নগরকান্দা থানার ওসি রসুল সামদানি আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তির ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।